যারা আছে তারাও আসবে ইনশাল্লাহ। তো আমাদের যে মিড টার্ম এক্সামটা হবে তোমাদের, তোমরা জানো 20 মার্কের যে মিড টার্ম এক্সাম হয়, সেটা আমি তোমাদের দুইটা ভাগে ডিস্ট্রিবিউট করব। তোমাদের ভাইবার জন্য যেহেতু এই কোর্সটা ম্যাক্সিমাম ম্যাথমেটিক্স, সো ভাইবার জন্য তোমাদের মার্ক রাখবো আমি 5 এই মিড টার্মের জন্য। ভাইবার জন্য রাখবো 5, আর তোমাদের একটা রিটেন এক্সাম হবে, সেটা হবে 15। ঠিক আছে, রিটেন এক্সাম হবে 15 এবং তোমার ভাইবার জন্য মার্ক থাকবে 5। এখন কথা হলো তোমরা রিটেন এক্সামটা কিভাবে দিবা। নরমালি তোমরা কিভাবে রিটেন এক্সাম দিতা এর আগের সেমিস্টার গুলাতে? স্যার স্যারের কোশ্চেন দিত, আমরা সেটা মানে লিখে তারপর হচ্ছে মেল করে দিতাম পিডিএফ করে। আচ্ছা, তো ঠিক আছে, এইভাবে দিলেই হয়তো তোমাদের জন্য সুবিধা হবে। জি স্যার। গুগল ক্লাসরুমে আপলোড করতে হবে। ঠিক আছে, মিন টাইম আমি জি স্যার, তোমাদের গুগল বলবো ক্লাসরুমে দিতে পারবো, সমস্যা নেই। গুগল ক্লাসরুমে দিতে পারবা? জি স্যার সবাই পারবো। তো সবাই তো দেখি এখনো গুগল ক্লাসরুমে অ্যাড হয় নাই। সবাই পারবে না সম্ভবত। স্যার গুগল ক্লাসরুমে আমরা সবাই মাঝে সবাই মাঝে সমস্যা বুঝে উঠতে পারবে। আচ্ছা, ফাইনালটা গুগল ক্লাসরুমে নিব, কিন্তু এই মিটটা তোমরা মেইল মেল দিয়েন স্যার। মেইলেই দিব। হ্যাঁ, আমি মেইল আইডি দিব, কিন্তু অবশ্যই মেইলের সাবজেক্টে তোমাদের রোল, ব্যাচ, তোমাদের কোন সাবজেক্ট কোডটা এবং পাশে মিড টার্ম এক্সাম এটা লিখে কিন্তু সাবমিট করতে হবে। তার মানে হলো তোমাদের মিডের এক্সামটা হবে দুই ভাগে। একটা হলো তোমার 5 মার্কের একটা ভাইবা হবে, হয়তো আমি 3টা কোয়েশ্চেন করব। ঠিক আছে, 3টা হয়তো কোয়েশ্চেন করলাম, তো 5 মার্কের ভাইবা হবে। আর 15 মার্কের রিটেন এক্সাম হবে। সেই রিটেন এক্সামটা এরকম যে আমি ভাইবার শেষে তোমার একটা কোয়েশ্চেন দেবো তোমাদের একটা। ঠিক আছে, সেটা তোমাদের আমি ফেসবুক গ্রুপে দিতে পারি। একটা কোয়েশ্চেন দেবো, সেই কোয়েশ্চেনটা দেখে তোমরা লিখবা তোমাদের খাতায়। তোমাদের খাতায় লেখার পরে তোমরা যেটা করবা, সেটাকে ছবি তুলে পিডিএফ তৈরি করবা। পিডিএফ তৈরি করে আমাকে ইমেল করবা। অবশ্যই আমার ইমেল আইডিতে ইমেল করবা। অবশ্যই সাবজেক্টে তোমাদের রোল, ব্যাচ এবং সাবজেক্ট কোড, যে সাবজেক্টে তোমাদের পরীক্ষা, সেটা তোমরা লিখে কি জমা দিয়ে দিবা। ঠিক আছে, তো এই প্রসেসে তো আশা করি রাকিবুল, তুমি তোমাদের যে পার্সোনাল যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপটাতে একটু জানাই দিবা সবাইকে, হ্যাঁ, যাতে কেউ এটা যাতে আর যদি মানে কারোর যাতে প্রশ্ন না থাকে যে স্যার কিভাবে পরীক্ষাটা আমাদের মিড টার্ম পরীক্ষাটা হবে। তোমাদের কোনো পার্সোনাল গ্রুপ আছে? ফাইলটা কি ওই তারিখই হবে না P7 স্যার? না না, পরীক্ষা তো তোমাদের যে ডেট আছে ওইটাই। কবে আছে? সামনে শুক্রবারে স্যার। হ্যাঁ, ইন কেস যদি কোনো প্রবলেম না হয়, ফ্রাইডে। শুক্রবারে মেবি। ভাইবাটা কি ওই দিনই হবে সেটা বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে ভাইবা হবে, বুঝতে পারছো? ফার্স্টে ভাইবা, ভাইবা হওয়ার শেষের পরে তারপর তোমাদের আমি কোয়েশ্চেন দিয়ে দিব, তারপর তোমরা লিখে জমা দেওয়া। পরীক্ষা কয়টার দিকে শুরু তোমাদের? স্যার কোশ্চেনের কি নির্দিষ্ট টাইম থাকবে? অবশ্যই অবশ্যই একটা নির্দিষ্ট সময় থাকবে। কয়টার দিকে শুরু তোমাদের পরীক্ষা? স্যার 7টা থেকে মেবি। সন্ধ্যা 7টা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ওইরকমই হয়তোবা আমি একটু আগে নিতে পারি, হয়তোবা 6:30 থেকেও নিতে পারি। ঠিক আছে, হয়তোবা ভাইবা শেষ হওয়ার পরে, তোমাদের স্টুডেন্ট তো বেশি না, 30 জন বা এরকম। জি স্যার, বলছিলাম স্যার রিটেন এক্সামের জন্য কতটুকু টাইম থাকবে? তোমাদের যথেষ্ট টাইম দেওয়া থাকবে। ঠিক আছে, তোমাদের লেখার সময় প্লাস ইমেল করার জন্য মিনিমাম 15 মিনিট সময় দেওয়া থাকবে, মিনিমাম অ্যাটলিস্ট একটা ইমেল স্যার করার জন্য। আসলে স্যার এরকম করলে প্রবলেমটা যা হয়, আমাদের পিডিএফ যখন করি, পিডিএফ ডাউনলোড করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। এই জন্য স্যার আর কি জিজ্ঞেস করছি। তোমাদের তখন হয় কি আমরা নির্দিষ্ট টাইমের পর্যাপ্ত মধ্যে সাবমিট সময় দেওয়া করতে পারি। থাকবে। এরপরে যদি তোমরা কেউ প্রবলেম ফেস করো তাহলে আমার জি সাথে স্যার। যোগাযোগ করবা। ঠিক আছে, কিন্তু এত আমি যদি তোমাদের আপলোড করার জন্য 1 ঘন্টা সময় দিই, তাহলে এটা তো তাহলে এক্সাম হলো না। ঠিক আছে, না যত স্যার ঠিক আছে, সময় বাট 15 থেকে 20 এটা মিনিট কিছুটা কষ্ট করলে হবে। একটা পিডিএফ তৈরি করে ওইটাকে তোমার, যদি তুমি একান্ত পিডিএফ এ তোমার প্রবলেম হয়, তুমি ভালোভাবে ছবি তুলে আমাকে পাঠাও। ঠিক আছে, তাহলে তো জি আর স্যার। সমস্যা নেই। যদি তোমার পিডিএফ এর সমস্যা হয়, আর যাদের পিডিএফ এর সমস্যা তাহলে হবে আর না কোনো তারা প্রবলেম পিডিএফ নেই করেই স্যার। পাঠাবে। ঠিক আছে, কারণ ওকে স্যার। পিডিএফ থেকে খাতা দেখতে সুবিধা হয়, এটা দেখতে জি সুবিধা স্যার। হয়, কিন্তু ছবি থেকে দেখতে একটু কষ্ট হয় আর কি, আমাদের জন্য কষ্ট হয়। তো সবাই পিডিএফ করে পাঠাবা। যার খুব প্রবলেম হবে এক্সট্রিম লেভেলে, তারা ছবি তুলে আমাকে ইমেল করবা। বাট যথেষ্ট সময় দেওয়া থাকবে, এটা নিয়ে ছবিটা ওই যে নাম্বারিং করে দিলে সুবিধা হয় স্যার। নাম্বারিং করে যদি প্রবলেম হয় নাম্বারিং করে দিবে, কোন পেজ 1 2 এরকম। যে যেভাবে পারো তোমার, কারণ তোমার খাতা, তুমি চাবা তোমার খাতাটা ম্যাক্সিমাম যাতে অবশ্যই। ভালোভাবেই হয়। তোমার খাতাটা কিভাবে তুমি ভালোভাবে সাবমিট করবে এটা তুমি সবচেয়ে ভালো জানো।
আর এইবার নিয়ে তোমাদের অলমোস্ট 4 নাম্বার সেমিস্টার অনলাইনে চলতেছে, সো এতদিনে তোমরা জানো অলরেডি আমার মনে হয়, সো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, আর কিভাবে প্রিপারেশন নিবা, আমি যেমন তোমাদের ম্যাথ আসবে, তোমাদের ম্যাথ সলভ করতে হবে অ্যাট লিস্ট 2টা, মিনিমাম 2টা, বা ধরো 2টাই সলভ করতে হবে, হয়তো বা 3টা দেয়া থাকবে, তোমাদের 2টা সলভ করতে হবে, একটা অপশন থাকবে, 2টা সলভ করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের ভাইভাতে কিছু প্রশ্ন আমি তোমাদের স্যাম্পল কোশ্চেন দিয়ে দিব, তোমরা ওই কোশ্চেনগুলো ভালোভাবে পড়বা। আমি আগে যে ক্লাসগুলো নিছি সেই ক্লাসগুলোর মধ্যে প্রশ্নগুলো উত্তর দেয়া আছে, প্লাস যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলোতেও প্রশ্নের উত্তরগুলো দেয়া আছে, বা যদি নাও পাও তোমাদের বই দেয়া আছে, বই থেকে পড়বা, না পাইলে নেট সার্চ করে অ্যাটলিস্ট পড়ে আসবা, ঠিক আছে। যে প্রশ্নগুলো আমি দিব সবগুলাই আমার ক্লাস লেকচার আমি যখন পড়াইছি জি স্যার। প্রত্যেকটারই আমি উত্তর দিছি, কিন্তু তারপরও যদি না পাও এখন কি করবা সেই ক্ষেত্রে, এখন সবগুলো ভিডিও যদি তুমি দেখতে না পারো এখন আবার প্রথম থেকে, তাহলে সেক্ষেত্রে অ্যাটলিস্ট নেটটা সার্চ করে, কারণ এগুলো খুবই কমন প্রশ্ন পাবা, ঠিক আছে। হয়তো 10 থেকে 15টা প্রশ্ন থাকবে, এইখান থেকে আমি তোমাদের ভাইবা কোশ্চেন আনসার জি স্যার। কোশ্চেন করবো, হয়তো 2টা থেকে 3টা, ঠিক আছে। তো তোমরা অবশ্যই ভাইবার জন্য পড়ে আসবা, না পড়ে কেউ পরীক্ষা দিতে আইসো না, কিন্তু অবশ্যই পড়ে আসবা। এই পরীক্ষা অনেক সহজ ভাবে নেওয়া হচ্ছে তোমাদের জন্য, যাতে তোমরা ভালো করতে পারো, কিন্তু যদি না পড়ে এসে বলো স্যার কিছুই পড়ে আসি নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্ক ক্যারি করবে না। স্যার হ্যালো হ্যাঁ বল, হ্যালো আমি শুনতেছি। স্যার, আমাদের ভাইবার জন্য কি হচ্ছে যে স্লাইড গুলো দিয়েছেন মানে ভিডিও গুলো, ওইখান থেকে যে শর্ট কোশ্চেন গুলো ওইগুলাই তো আসবে না? আমি আমি তোমাদের একটা শর্ট কোয়েশ্চেনের লিস্ট করে হয়তো বা আজ বা কালের মধ্যে আমি তোমাদের দিয়ে দিব, যাতে তোমরা আগে থেকে প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। স্যাম্পল কোয়েশ্চেন আমি তোমাদের দিয়ে দিব, কথা বুঝতে পারছো, যাতে জি তোমার স্যার। প্রিপারেশন নিতে সুবিধা হয়। আর 3টা ম্যাথমেটিক্স থাকবে, এটা শিওর। আমরা হয়তো বা ট্রান্সফার ফাংশন থেকে আসতে পারে 3টা, ওই চ্যাপ্টার 2তেই তো ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 2 থেকে 3টা ম্যাথ আসবে, এর মধ্যে 2টা সলভ করতে হবে তোমাকে। হয়তো বা 1 ঘন্টা সময় থাকবে, মনে করো 1 ঘন্টা রিটেন, 1 ঘন্টার মধ্যে 2টা ম্যাথ, খুবই ইজিলি পসিবল। যথেষ্ট সময় থাকবে, বললাম তো, সময় নিয়ে কোনো সমস্যা হবে না, যথেষ্ট সময় থাকবে, সময় নিয়ে কোনো মানে সমস্যা হবে না। তোমরা ভালো করে পড়ে আসবা, যে যে ম্যাথগুলো আমি করছি এবং যেগুলো আমি দেখাই দিছি সেগুলো ভালো করে পড়ে আসবা। আচ্ছা, তোমাদের মিড টার্মের সিলেবাসের মধ্যে কারো কি কোনো কোথাও সমস্যা আছে? যদি সমস্যা থাকে আমি আজকে আরেকবার একটু দেখাবো, আর যদি না থাকে তাহলে আমি তোমাদের নতুন একটা টপিক স্টার্ট করব। তোমাদের কারো কি কোনো সমস্যা আছে মিড টার্মের কোনো টপিক নিয়ে? তো আমার মনে হয় যেহেতু সামনে পরীক্ষা, ওইগুলো আমাদের একটা রিপিট ক্লাস হোক আজকে, মানে মিড ডে শেষ হলে তারপর আবার নতুন ভাবে ওটা শুরু করি। আচ্ছা ঠিক আছে। আহ বুঝতে পারছি, তোমরা হয়তো বা অনেকে পড়োই নাই, যে স্যার কি কোয়েশ্চেন করব সেটা তো পড়ে আসি নাই। আচ্ছা একটু দাও তাহলে, আমাকে 2টা মিনিট টাইম দাও, আমি স্লাইডগুলো বের করি। তারপরে তোমরা দেখতে পারো পাশাপাশি যে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে যে স্যার এইটা একটু আলোচনা করতেন, তাহলে আমার জন্য ভালো হতো, তাহলে আমি ওইটা নিয়ে আলোচনা করতে পারি। আর যেহেতু তোমরা আলোচনা যদি না করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমি আমার তরফ থেকে স্যার ওই ম্যাথ গুলা নিয়ে আলোচনা করলেই ভালো হয় স্যার। 3টা ম্যাথ ম্যাথ নিয়ে আমি তোমাদের আলোচনা করব, 3 টপিকের 3টা ম্যাথ নিয়ে, 3টা টাইপ থেকে হয়তো আসবে, 3টাই আসবে হয়তো বা 3টা টপিক আর কি সেম টাইপেরই আসবে, বাট এক্সাক্ট আসবে না, বাট একটু ঘোরা ফিরা যেভাবে আসুক, বাট 3টা টপিকই আসবে। আচ্ছা একটু দাঁড়া, আমি স্লাইডগুলো একটু বের করে নিই। আচ্ছা তোমাদের আবারও বলে রাখি, প্রত্যেকটা টপিকেরই কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের ক্লাস হয়েছে প্রত্যেকটা টপিকের। সো আজকে আমি যদি যেটাই আলোচনা করব সেটাই তোমার মনে রাখবা, সেগুলো কিন্তু অত ডিটেল হবে না, কথা বুঝতে পারছো, কারণ প্রত্যেকটা টপিকে কিন্তু আমি একটা ইন্ডিভিজুয়াল একটা করে ক্লাস নিছি, তো ওইখানে আরো ডিটেল ভাবে পড়া আছে। আমি জাস্ট আমি ধরে নিচ্ছি তোমরা এই টপিকগুলো জানো, তোমাদের আরো যেসব জায়গায় তোমরা ভুল করতে পারো সেই জায়গাগুলো আমি তোমাদের ধরাই দেওয়ার চেষ্টা করব। আমার কথা ক্লিয়ার? কিন্তু প্রথম থেকে বোঝানোর জন্য তোমরা আমাদের আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখবা, গুগল ক্লাসরুমে অলরেডি আমি ক্লাসগুলো তোমাদের দিয়ে রাখছি। আচ্ছা আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, শেয়ার করে তারপর আমি একে একে টপিকগুলো তোমাদের কভার করার চেষ্টা করি। প্রথমে আমি যেটা আসবো, যে তোমরা সবার আগে যেটা দেখবা
যে স্যার কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে, ঠিক আছে, এটাই তো বেসিক, যে স্যার কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে আমরা ক্যালকুলেশন গুলো করি ফ্রিকোয়েন্সি ডোমেইনে। তো সবার আগে তোমরা যেটা করবা যে স্যার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যে টেবিলটা আছে এই টেবিলটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। যে জিনিসটা তোমরা ভুল করো যে স্যার আমরা যে স্যার কোনটা টাইম ডোমেইনে আছে কোনটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে আছে এইটা বোঝার ক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে তোমরা যেটা করবা যে স্যার যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইন এবং এর সাথে অবশ্যই এস থাকবে। এস হলো ল্যাপ্লাসের ভ্যারিয়েবল, ঠিক আছে, এস দিয়ে বোঝা যায় যে স্যার এটা একটা ল্যাপ্লাস ভ্যারিয়েবল এবং এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে ক্যাপিটাল লেটারে। আর যদি স্মল লেটারে থাকে এবং টি থাকে তার সাথে, স্মল লেটারে থাকে যে কোনো ফাংশন, এখানে শুধু এফ হলো জাস্ট তোমার এক্সাম্পল আকারে দেখানো হয়েছে, কথা বুঝতে পারছো, এক্সাম্পল আকারে দেখানো হয়েছে। যদি স্মল লেটারে থাকে যে কোনো ফাংশন সেটা হবে টাইম ডোমেইন, ঠিক আছে। এর মধ্যে তোমাদের যেটা সবচেয়ে মুখ্য এবং গুরুত্বপূর্ণ সেটা হলো তোমাদের স্টেপ সিগন্যাল। স্যার এই যে স্টেপ সিগন্যাল আমরা জানি ইউটি, শূন্য থেকে ইনফিনিটি পর্যন্ত যার ভ্যালু 1, ঠিক আছে, শূন্য থেকে ইনফিনিটি পর্যন্ত যার ভ্যালু 1। টাইম ডোমেইনে এই ফাংশনটা যদি ইউটি হয় তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে এটা হয়ে যায় 1/s। এটা আমি আবারও বলতেছি, যারা এই মুহূর্তে ক্লাসে আসো তোমাদের বলতেছি, আমি আজ এখন যে টপিকগুলো আমি যে 3টা টাইপের ম্যাথ দেখাবো 3টা টাইপেরই ম্যাথের জন্য আমি 3 দিন ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ক্লাস নিয়ে আসে। তো তোমরা আজকে যদিও কোনো না কোনো জায়গায় আমি ধরে নিচ্ছি সবাই তোমরা এগুলো জানো, জাস্ট আমি তোমাদের একটু ধরাই দিচ্ছি, কিন্তু যদি কেউ একেবারেই ক্লাসটা না করে থাকো ওই পার্টিকুলার ওই ক্লাসটা তোমরা ফলো করবে এবং প্রত্যেকটা ক্লাসেরই তোমাদের ভিডিও তোমাদের এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ বা লেকচার যেটা বলি আমি নোট বলি সেটা অলরেডি তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দেয়া আছে। একটু রাকিবের সাথে যোগাযোগ করে ক্লাসরুমের কোডটা নিয়ে নিবা। আচ্ছা, তো এই যদি ইউটি হয় টাইম ডোমেনে, ফ্রিকোয়েন্সি ডোমেনে হয়ে যায় কি 1/s। তো ঠিক সিমিলারলি যদি তোমার আরেকটা এই টেবিলের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। স্যার যদি হয় ই টু দি পাওয়ার এটি ইউটি, ই টু দি পাওয়ার এটি ইউটি, তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যায় স্যার 1/s প্লাস এ। তো এই দুইটা আমাদের মেইনলি সবচেয়ে বেশি দরকার, একটা হলো ইউনিট ফাংশন বা স্টেপ ফাংশন, আর একটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশন বা সিগন্যাল আমরা যেটাই বলি না কেন। তো ইউনিটের জন্য 1/s আর এক্সপোনেনশিয়ালের জন্য 1/s প্লাস এ। তো এই দুইটা আমরা কিভাবে ব্যবহার করি দেখো, যে কিভাবে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ক্যালকুলেশন গুলো কত সহজ হয়ে যায়। যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে স্যার ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস 12 ডিওয়াই বাই ডিটি প্লাস 32y ইকুয়ালস টু 32 ইউটি, ঠিক আছে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে এবং এইটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে কিভাবে এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করব এবং ক্যালকুলেশন করে আলটিমেটলি আমরা ওয়াইটি বের করে নিয়ে আসব। তো প্রথমে এই যে এটা আছে এটা কিন্তু টাইম ডোমেইনে, কিভাবে দেখে চিনবো, যে দেখো টি ডিটি, টি মানে কি টাইম ডোমেইন, ইউটি টাইম ডোমেইনের ফাংশন। তো এগুলাকে কি আমি প্রথমে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করব। যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে চাই, তোমরা এই যে দেখো যে তোমরা সবাই অলরেডি জানো যে একটা ডেরিভেটিভ ডি বাই ডিটি ইকুয়ালস টু কি একটা ল্যাপ্লাস ভেরিয়েবল, মনে আছে না তোমাদের, যে ওয়ান ডেরিভেটিভ ইকুয়ালস টু কি ওয়ান ল্যাপ্লাস ভেরিয়েবল, মনে আছে তোমাদের এটা, না ভুলে গেছো তোমরা? জি স্যার মনে আছে। একটা ডেরিভেটিভ ইকুয়ালস টু ওয়ান ল্যাপ্লাস ভেরিয়েবল। সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে ডাবল ডেরিভেটিভ ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, সেক্ষেত্রে এস হয়ে যাবে কি এস স্কোয়ার, ওয়াই এর পরিবর্তে কি হয়ে যাবে ওয়াই এস, ওয়াই এর পরিবর্তে হয়ে যাবে ওয়াই এস, কারণ কি আমরা জানি এই ওয়াইটা হলো কি ছোট হাতের ওয়াই টি, যদিও টি এখানে দেয়া নাই, পরীক্ষা টি হয়তো দেয়া থাকা অবস্থায় আসবে ওয়াই টি। তো এইটা যেহেতু টাইম ডোমেইন, এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে গেলে এটা কি বড় হাতের ক্যাপিটাল ওয়াই এবং তোমার ল্যাপ্লাস ভেরিয়েবল এস, কারণ আমরা কি টোটালটাকে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কি কনভার্ট করতেছি।
টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতেছি, তো সেক্ষেত্রে তোমার ওয়াই হয়ে যাবে, মানে বা ওয়াইটি হয়ে যাবে কি ওয়াই এস। তো ঠিক সিমিলারলি তোমার এখানে 12 এর জায়গায় 12ই বসবে। এখানে দেখো ডি বাই ডিটি মানে এস একটা ডেরিভেটিভ, এবং ওয়াই এর জায়গায় ওয়াই এস বসলো। 32 ওয়াই হয়ে যাবে হলো 32 ওয়াই এস, এবং 32 এর জায়গায় 32 এই পাশে, আর ইউটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি 1 বাই এস। তোমরা জানো ইউটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো 1 বাই এস, তাহলে 32 ডিভাইডেড বাই এস। তো এইভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে ফেলবো টোটালটা। তারপর টোটালটা থেকে কি আমরা এই পাশে ওয়াই এস টা কমন নিব সবগুলা ভ্যারিয়েবল থেকে। যদি আমি ওয়াই এস টা কমন নেই তাহলে কি আসে আমার এস স্কোয়ার প্লাস 12s প্লাস 32, আর এই পাশে 32 বাই এস। আমি ওয়াই এস কে এক পাশে রাখে বাকি সবগুলাকে কি আরেক পাশে নিয়ে আসলাম, ওয়াই এস কে এক পাশে রেখে বাকি সবগুলাকে আরেক পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি যেটা করব যে স্যার উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে আমি বিশ্লেষণ করলে খেয়াল করে দেখো, আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি এস স্কোয়ার প্লাস 12s প্লাস 32, এটা কি হয়ে যাবে আমরা জানো তোমরা যে স্যার 4 আর 8, তাই না? উৎপাদকে বিশ্লেষণ এস স্কোয়ার প্লাস 12s প্লাস 32, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে 4 আর 8 নরমালি। তাহলে এটা হয়ে যায় আলটিমেটলি 32 ডিভাইডেড বাই এস, এস প্লাস 8, এস প্লাস 4, ঠিক আছে, এস প্লাস 4। এখন আমরা যেটা করব দেখো এখানে ভগ্নাংশ অবস্থায় আছে, আমরা এটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করব, আংশিক ভগ্নাংশ। তো যদি আমরা আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের যতগুলা উৎপাদক আছে নিচে ততগুলা ই হবে, যতগুলা উৎপাদক আছে নিচে, যেমন এখানে উৎপাদক আছে কয়টা নিচে, 3টা আছে উৎপাদক, তাই না? 3টা উৎপাদক আছে, তাহলে যতগুলা উৎপাদক আছে ততগুলা আমার কি ভেরিয়েবল ধরতে হবে। এই খেয়াল করে দেখো এখানে 3টা উৎপাদক ছিল, তাহলে এস এর জন্য ধরলাম এ বাই এস, এস প্লাস 8 এর জন্য ধরলাম বি, এস প্লাস 4, আর এস প্লাস 8 এর জন্য ধরলাম সি। আমি আবার বলি এই জিনিসটা কিন্তু আমি যদি তোমার এস প্লাস 8 কে আগে ধরতাম, বি ধরতাম, আর সি এর জায়গায় এস প্লাস 4 ধরতাম, তাও কোনো সমস্যা না। এখানে এইটার কোনো সিকোয়েন্স নাই যে এ আগে ধরতে হবে, এস কে আগে এ ধরতে হবে, বা বি কে এস প্লাস 4 ধরতে হবে, কোনো সিকোয়েন্স নাই। তুমি যেটাই ধরবা সেইভাবে ক্যালকুলেশন করতে হবে, এটার কোনো সিকোয়েন্স নাই, ঠিক আছে? আমাকে ক্লাসে একজন প্রশ্ন করছিল যে স্যার এইটার পরে এইটা বা এরকম কোনো সিকোয়েন্স আছে কিনা, এটা কোনো সিকোয়েন্স নাই। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে যে স্যার এই এ, বি এবং সি এই তিনটার ভ্যালু বের করতে হবে। এ, বি এবং সি এই তিনটার ভ্যালু বের করতে হবে। ভ্যালু বের করা খুবই সহজ। আমি একটা আবার বলে দেই যে স্যার আমি যেটার ভ্যালু বের করতে চাবো, সাপোজ আমি বির ভ্যালু বের করব, যেটার ভ্যালু বের করতে চাবো এই টোটাল এক্সপ্রেশন থেকে ওই উৎপাদকটা বাদ দিয়ে দিতে হবে। যেমন দেখো এক্স প্লাস 4 ছিল, এস প্লাস 4টা এখানে বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পরে যা থাকে সেটা আমরা লিখবো 32 এস, এস প্লাস 8, আর যেটা বাদ দিলাম সেটা ইকুয়ালস টু 0 ধরে আমরা এস এর একটা ভ্যালু বের করব। আমি বাদ দিছি এস প্লাস 4, এটা ইকুয়ালস টু আমি ধরবো 0, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এস এর ভ্যালু কত আসবে, এস ইকুয়ালস টু -4, ঠিক আছে? এস ইকুয়ালস টু -4। তাহলে দেখো এখানে এস ইকুয়ালস টু -4। তারপর আমি যেটা করব যে স্যার এই এস এর ভ্যালুটা আমি এক্সপ্রেশনে বসায় দিব। তাহলে কি 32 ডিভাইডেড বাই -4, -4 প্লাস 8, 32 minus 16 equals to -2। ক্লিয়ার? স্যার আমরা এইভাবে যেইটা আমরা বের করব, মনে করো আমি বি এর ভ্যালু বের করতে চাবো, বি এর নিচে যে উৎপাদকটা থাকবে, যেমন এখানে এস প্লাস 4 আছে, এই টোটাল এক্সপ্রেশন থেকে এস প্লাস 4টা আমি বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে যেটা করব যে স্যার যা থাকে টোটালটা লিখবো। যেমন এখানে লেখা আছে 32 বাই এস, এস প্লাস 4, এস প্লাস 4 তো আমি বাদ দিয়ে দিলাম, তাহলে এস প্লাস 8 হবে।
আর যেটা আমি বাদ দিলাম, যেমন এখানে s+4 বাদ দেওয়া আছে, তাহলে s+4 ইকুয়ালস টু 0 ধরবো। 0 ধরে s এর ভ্যালু কি হবে? s ইকুয়ালস টু -4। এই s ইকুয়ালস টু -4টাই আমি এই এক্সপ্রেশনের মধ্যে বসাই দিব। তো বসাই দিলে কি হবে? যে স্যার আমি যদি বসাই দিই 32 ডিভাইডেড বাই -4 ব্র্যাকেটে -4 প্লাস 8, তাহলে আলটিমেটলি 32 বাই -16 মানে -2। এই সেম ওয়েতে এ সি তিনটার ভ্যালু আমি বের করবো সেম ওয়েতে। খেয়াল করে দেখো যে সি এর ক্ষেত্রে s+8 ছিল, তাহলে এখানে টোটালটা থেকে কি বাদ দিব? এবার s+8 বাদ দেওয়ার পরে যেটা থাকবে, যেমন 32 s+4, এবং আমি বাদ দিলাম s+8, এটাকে আমি 0 ধরবো। 0 ধরে s এর ভ্যালুটা কত আসবে? s+8 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে s ইকুয়ালস টু হবে -8। তাহলে s ইকুয়ালস টু -8, এই ভ্যালুটা আমি এই এক্সপ্রেশনে বসাই দিব। বসাই দিলে আমি আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমি সি এর ভ্যালু পেয়ে যাবো। এইভাবে সিমিলারলি এ বি সি, এইভাবে আংশিক ভগ্নাংশে তিনটা ভ্যারিয়েবলের ভ্যালু কি আমি বের করে ফেলবো। তো বের করার পরে পরবর্তীতে আমি এ বি সি তিনটার ভ্যালু এই এক্সপ্রেশনে বসাই দিব, তিনটার ভ্যালু এক্সপ্রেশনে বসাই দিব পরবর্তী লাইনে। আচ্ছা, খেয়াল করে দেখো, যদি আমি এই তিনটা ভ্যালু বসাই দেই তাহলে সেই ক্ষেত্রে a এর ভ্যালু হলো 1/s, b এর ভ্যালু ছিল -2, মাইনাসটা আগে চলে আসলো, তাহলে 2/s+4, আর হলো c এর ভ্যালু হলো 1/s+8। ঠিক আছে, এখন এইটা কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনে আছে ys, আমাকে বের করতে হবে yt, আমাকে বের করতে হবে কি yt। তাহলে আমি যদি yt বের করতে চাই, এই ফ্রিকোয়েন্সি ডোমেইনে যেটা আছে এটাকে আমাকে টাইম ডোমেইনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমাকে টাইম ডোমেইনে নিয়ে আসতে হবে। তো টাইম ডোমেইনে নিয়ে আসার জন্য দেখো ut কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় 1/s, তাহলে এই 1/s কে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস করি, মানে এবার ফ্রিকোয়েন্সি থেকে টাইমে ফেরত নিয়ে আসি, তাহলে সেটা হয়ে যাবে ut, জাস্ট উল্টাটা। যে স্যার আমি যদি ut কে ল্যাপ্লাস করি হয়ে যায় 1/s, এখন 1/s কে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস করি সেটা হয়ে যায় ut, সেটা হয়ে যাবে কি ut। এখন এটা গেল, তো -2 এর জায়গায় 2 বসলো, দেখো 1/s+4। আমরা একটা সূত্র পড়ছিলাম যে স্যার এক্সপোনেনশিয়ালের সূত্র, e টু দি পাওয়ার -at ut ইকুয়ালস টু 1/s+a, e টু দি পাওয়ার -at ut ইকুয়ালস টু 1/s+a। তার মানে এখানে দেখো এই a এর জায়গায় কি, এখানে s+a, তাহলে এইখানে s+4, এই s+4 এর জায়গায় কি 4 বসছে, এর পরিবর্তে কি এখানে 4 আছে, তাহলে ঠিক সিমিলারলি আমার এই বাম প্রান্তেও কিন্তু এর জায়গায় কি বসবে 4 বসবে। তার মানে কি e টু দি পাওয়ার -4t ut। তাহলে দেখো এখানে বসাই দিলাম e টু দি পাওয়ার -4t ut। সিমিলারলি এখানে 1 ডিভাইডেড বাই s+8, 1 ডিভাইডেড বাই s+8, তার মানে এখানে এর পরিবর্তে কি বসছে 8, তাহলে e টু দি পাওয়ার -8 এর পরিবর্তে কি বসবে e টু দি পাওয়ার -8t, e টু দি পাওয়ার -8t ut। ঠিক আছে, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে। তো এইভাবে আমরা খুব সহজেই ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে আমরা বিভিন্ন ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, তো আমি তোমাদের এইটাকেই ব্যবহার করে, এই মেথডটাকেই ব্যবহার করে তোমাদের আমি একটা অঙ্ক করাইছিলাম। সেটা হলো তোমাদের মনে আছে কিনা আমি জানি না, ট্রান্সফার ফাংশনে। ঠিক আছে, এই মেথডটা ব্যবহার করি। যে স্যার ট্রান্সফার ফাংশন, আমি বলছিলাম যে স্যার ট্রান্সফার ফাংশন হলো আউটপুট এবং ইনপুটের কি রেশিও ফ্রিকোয়েন্সি ডোমেইনে, আউটপুট এবং ইনপুটের রেশিও হলো ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো এই ফ্যাক্টরটা ব্যবহার করেই আমরা এই অঙ্কটা করছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্স, কারণ ওইটারই অ্যাপ্লিকেশন হলো এইটা, যে ফাইন্ড আউট দ্য স্টেপ রেসপন্স অফ দ্য গিভেন ট্রান্সফার ফাংশন।
এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, যে ফাইন্ড আউট দ্য স্টেপ রেসপন্স। এখানে ফাংশনটা চেঞ্জ হয়ে যেতে পারে, ভেতরেরটা চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু মানে প্রসেসটা কিন্তু সেম। কি রকম? যে স্যার আমরা জানি, খুব ভালো করে খেয়াল করে দেখো, যে স্যার আমরা জানি কি ট্রান্সফার ফাংশন মানে জিএস। আমি আবারও বলি তোমাদের, ট্রান্সফার ফাংশন মানে হলো জিএস। সিমিলারলি ইকুয়ালস টু ট্রান্সফার ফাংশন ইকুয়ালস টু আউটপুট বাই ইনপুট, তাহলে আউটপুট হলো সিএস। আমরা জাস্ট এটাকে প্রকাশ করি সিএস দিয়ে, এবং অবশ্যই সবকিছু কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনে, সিএস বাই আর এস। এটা আমি এই অঙ্কটা তোমাদের আমি বাড়ির কাজও দিছিলাম, পরবর্তীতে তোমরা কেউই করো নাই, এবং আমি তারপরের দিন আমি কিন্তু আবার এটাকে ব্যাখ্যা করে বলে দিছি। ঠিক আছে, সো এটা কিন্তু আমি মানে তোমাদের বাড়ির কাজ ছিল, এটা তোমরা করো নাই। এটা কিন্তু আমি পরের দিন আমার ক্লাসে আবার আমি ব্যাখ্যা করে দিছি। তোমরা যদি ভিডিও লেকচার গুলো দেখো তখন আমি সেখানে দেখবা যে আমি এখানে এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছি। তারপর আমি তোমাদের এটা আবার বলতেছি যে স্যার আমাকে বলছে দেখো যে স্টেপ রেসপন্স বের করো। স্টেপ রেসপন্স মানে হলো যে আমি কোন একটা সিস্টেমের ভিতরে স্টেপ সিগন্যাল ইনপুট দিব, কোন একটা সিস্টেমের ভিতরে স্টেপ সিগন্যাল ইউটি কে ইনপুট দিব, এবং তার বিপরীতে সেই সিস্টেমটা কিরকম কাজ করে বা কিরকম রেসপন্স করে সেটা হলো তার আউটপুট, সেই সিস্টেমের আউটপুট। সেইটা আমাকে সেইটা যেটা হবে সেটা হবে স্টেপ রেসপন্স। তার মানে অ্যাকচুয়ালি আমাকে আউটপুটটা বের করতে বলছে, সিএস টা বের করতে বলছে। আমার আরএস দেয়া আছে স্টেপ হলো ইউটি কে আমি যেহেতু মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে গেলে এটা 1/s হয়ে যায়, তাহলে কি 1/s হবে আমার ইনপুট বা আরএস। আর এই ট্রান্সফার ফাংশন হলো সিস্টেমের ভিতরে টোটালটা হলো ট্রান্সফার ফাংশন জিএস। আর সিএস টা আমাকে বের করতে হবে, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে আমার সিএস টা বের করতে হবে, তাহলে জিএস এবং আরএস দুইটাই আমার দেয়া আছে, তাহলে এই দুটাকে আমি আর আর গুণ করব, এই দুটাকে আমি আর আর গুণ করব। তো যদি আমি দুটাকে আর আর গুণ করি তাহলে কি আসে দেখো, সিএস ইকুয়ালস টু হয়ে যায় জিএস ইনটু আরএস, সিএস ইকুয়ালস টু হয়ে যায় জিএস ইনটু আরএস। তারপর আমি এই এদের যে ভ্যালুগুলো আছে আমি এদের ভ্যালুগুলো যদি বসাই দিই, যেমন এইটা হলো জিএস আর আরএস হলো 1/s, এই ভ্যালুগুলো যদি আমি বসাই দিই আমি পাই কি s+1 s+2 s+4। তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে আলটিমেটলি, সিএস তো ফ্রিকোয়েন্সি ডোমেইনে, আমাকে বের করতে হবে এটা টাইম ডোমেইনে সিটি। ঠিক আছে, এরপর থেকে কিন্তু এই এর আগে যে ম্যাথটা দেখালাম এর হুবহু সেম, ওইখানে ওয়াইটির জায়গায় এখানে বের করতে হবে সিটি, ওখানে ছিল ওয়াইটি, এখানে হলো সিটি। এরপরে তোমরা যেটা করবা যে স্যার এই যে এখানে এটাকে তোমার কি বলে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, যেহেতু নিচে কয়টা ফ্যাক্টর আছে তিনটা, একটা হলো s+2 s+4, তাহলে এখানে এ বি সি, তারপর আমি যে বললাম যে এ বি সি যে ভ্যালু বের করার যে নিয়ম আছে সেভাবে তোমরা এ বি সির ভ্যালু বের করবা, তারপর ভ্যালু বসানোর পরে তারপর কি করবা, এটাকে ইনভার্স ল্যাপ্লাস করবা, তো আলটিমেটলি কি আসবে, এ বি সি তুমি ভ্যালু বের করার পরে যে প্রসেসটা বললাম আগের একেবারে হুবহু আগের এই ম্যাথটা আমরা যদি যাই আরেকবার, এই যে একেবারে হুবহু এখানে তোমাদের এই ওয়াই এস এর জায়গায় হলো সিএস, আর এখানে এই যে তোমাদের 1/s +2 s+4 +1/s+8 একেবারে হুবহু পদ্ধতিতে তোমরা ইনভার্স ল্যাপ্লাস করলে কিন্তু তোমরা অঙ্কের অ্যান্সারটা পেয়ে যাবে। এটা পারা যাবে তো? কি মনে হয় পারা যাবে এটা? জি স্যার। তোমরা কি বুঝতে পারছো আদৌ? আমি কিন্তু এই অঙ্কটা আমি আরেকদিন বলছিলাম তোমাদের মনে আছে? চেষ্টা করলে করা যাবে স্যার। হ্যাঁ, তোমাদের ওই দিনও কিন্তু তোমরা কেউ বাড়ি কাজ করো নাই, ওই দিন আমি ব্যাখ্যা করছি স্যার। করো নাই তোমরা, করছো? স্যার অ্যানসার কি হবে এটার? আমার হচ্ছে 3s + 1 ডিভাইডেড বাই ডেল্টা আসছে। যেটা তুমি করছো সেটাকে আমাকে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিও মেসেঞ্জার, আমি দেখে চেক করে দিব। ঠিক আছে, ঠিক আছে। তুমি ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবা। বুঝতে পারছো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদিও এখানে করে দেয়া নাই কিন্তু প্রসেসটা কিন্তু হুবহু সেম, মানে এইটুক জাস্ট তোমাকে এই 2 থেকে 3 লাইন করতে হবে, বাকিটা কিন্তু একেবারে হুবহু পার্শিয়াল ফ্র্যাকশনের মতো। আমি কিন্তু এই অঙ্কটা আবারও আজকে ব্যাখ্যা করে দিলাম, যদিও আমি ওই এইগুলো যখন আমি যেই দিন পড়াইছি সেদিন আরো ডিটেইলে আমি পড়াইছি, আরো ডিটেইলে আমি আলোচনা করছি, একটা দুইটা তিনটা প্রবলেম করে দেখাইছি।
তো তোমরা অবশ্যই ওই ক্লাসগুলো দখলে আবার দেখবা যদি কেউ ভুলে যাও প্রসেসটা। আর যদি কারো মনে থাকে তাহলে তো আজকের ক্লাস দেখে তো তারা আরো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখান থেকে একটা ম্যাথমেটিক্স তোমাদের সলভ করতে হবে, আমি আবার বলে দিলাম। আচ্ছা, তারপরে আমি তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্স আজকে দেখাই, সেটা হলো ইলেকট্রিক্যাল সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করা। ঠিক আছে, এটা আমি একদিন পুরো সময় নিয়ে আমি তোমাদের পড়াইছি ইলেকট্রিক্যাল সিস্টেমের এবং মেকানিক্যাল সিস্টেমও দেখাইছি। তো সেম, অলমোস্ট সেম প্রসেসটা তো সেমই, শুধু তোমার টার্মগুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ইলেকট্রিক্যালের টার্মগুলো একরকম, মেকানিক্যালের টার্মগুলো একরকম। তো এই ক্ষেত্রে তোমাদের প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে স্যার আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেমকে বা ইলেকট্রিক্যাল সার্কিটকে আগে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেটওয়ার্কে কনভার্ট করা লাগে। ঠিক আছে, আমি যদি ইলেকট্রিক্যাল সার্কিটের সবগুলো কম্পোনেন্ট, আমরা জানি 3 ধরনের কম্পোনেন্ট আছে, কি রেজিস্টার, ক্যাপাসিটর আর কি ইন্ডাক্টর। তাহলে এই 3 ধরনের কম্পোনেন্ট যেগুলো আছে, তো এগুলাকে কি আমাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেটওয়ার্কে কনভার্ট করতে হবে। আমি যদি কনভার্ট করি তাহলে রেজিস্ট্যান্স আর কি আর এর মতোই থাকে, আর এর কোনো চেঞ্জ নাই। ইন্ডাক্টর যেটা এল হয়ে যায় কি এল এস, যেখানে এস হলো ল্যাপ্লাস ভ্যারিয়েবল। আর তোমার ক্যাপাসিটর হয়ে যায় সি ইকুয়ালস টু 1/সি এস। বুঝতে পারছো? দেখো একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেটওয়ার্ক কিভাবে তৈরি করা লাগে খেয়াল করে দেখো, এইখানে সুন্দরভাবে দেয়া আছে। যেমন এটা খুবই একটা আরএলসি নরমাল সার্কিট। তো এখানে দেখো এই তোমার ভিটি কি হয়ে যাবে, এটা তো টাইম ডোমেনে, এটা হয়ে যাবে ভিএস, ক্যাপিটাল লেটার ভি এবং ব্র্যাকেটে এস। তারপর তোমার আইটি, কারেন্ট আইটি, টাইম ডোমেনে আইটি, এটা কি হয়ে যাবে ক্যাপিটাল লেটার আই এবং ব্র্যাকেটে এস। এল তোমার ইন্ডাক্টর এল কি হয়ে যাবে, আমি বললাম এল হয়ে যাবে স্যার এল এস। ঠিক আছে, আর আরই থাকবে, আর এর কোনো পরিবর্তন নাই, আর কি আরই থাকবে। সি হয়ে যাবে 1/সিএস, সি থাকতো সার্কিটে, আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেটওয়ার্কে হয়ে যাবে 1/সিএস। তারপর তোমার কি ভিসিটি, এটা হয়ে যাবে কি ভিসিএস। তো এইভাবে তোমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেটওয়ার্ক কনভার্ট করে তারপর তোমরা এই ইলেকট্রিক্যাল সার্কিটে কি তোমরা কেভিএল অ্যাপ্লাই করবা। তোমরা সবাই কেভিএল সূত্র জানো যে স্যার ইনপুট ভোল্টেজ ইকুয়ালস টু সবগুলার ইম্পিডেন্সের ড্রপ ভোল্টেজ। ঠিক আছে, সবগুলা ইম্পিডেন্সের ড্রপ ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ কি ভিএস ইকুয়ালস টু টোটাল 3টা প্যারামিটারের কি ভোল্টেজ যোগফল। তো এইভাবে দেখো যে আমরা কি সুন্দরভাবে কেভিএল অ্যাপ্লাই করে, এবং অবশ্যই তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে, যে তোমাদের আউটপুট অবশ্যই বলে দেওয়া থাকবে যে কিসের এগেইনস্টে তোমাদের ট্রান্সফার ফাংশন বের করতে হবে। কারণ ট্রান্সফার ফাংশন কি আউটপুট বাই ইনপুট। তো তোমাকে আউটপুটটাকে যেমন এখানে বলে দেওয়া আছে আউটপুট ইজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটেন্স। তাহলে যখন ক্যাপাসিটেন্স, তার মানে ক্যাপাসিটেন্সের কি ভোল্টেজটা হলো তোমার আউটপুট। তাহলে তোমার ট্রান্সফার ফাংশন যেটা বের হবে, উপরে থাকে কি, উপরে থাকে হলো আউটপুট, নিচে থাকে ইনপুট। ইনপুট হলো এই যে এই ভোল্টেজটা, ইনপুট ভোল্টেজটা। তাহলে ভিএস হলো তোমার ইনপুট, আর উপরে হবে হলো আউটপুট হলো ক্যাপাসিটেন্সের ভোল্টেজ ভি সি এস। বুঝতে পারছো, ভি সি এস, এটা হলো তোমার ক্যাপাসিটেন্সের ভোল্টেজ। তাহলে এইটা হলো আমাদের ট্রান্সফার ফাংশন হবে, কারণ আমরা জানি ট্রান্সফার ফাংশন ইকুয়ালস টু আউটপুট বাই ইনপুট ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন। অবশ্যই ফ্রিকোয়েন্সি ডোমেইনে খেয়াল করে দেখো দুইটাই কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইন। এর জন্য আমরা শুরুতেই ইলেকট্রিক্যাল সার্কিটকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেটওয়ার্ক বা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাই। ঠিক আছে, আমাদের কারণ অল ক্যালকুলেশনস আমাদের হবে স্যার ফ্রিকোয়েন্সি ডোমেইনে। ওকে, তো সেক্ষেত্রে খেয়াল করে দেখো পরবর্তীতে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তো এটা তো খুবই সহজ ছিল তোমাদের। একটা আমি পরবর্তী যেটা দেখাইছিলাম সেটা একটু কঠিন ছিল। যেমন দেখো এই সিস্টেমে তোমাদের ট্রান্সফার ফাংশনটা কি হবে। তো তোমাদের দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে তোমাদের দুইটা লুপ দেয়া, মানে দুইটা মেশ আছে যে এই সার্কিটে, একটা I1 একটা I2। তো সবার প্রথমে কিন্তু তোমাদের এইটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেটওয়ার্কে কনভার্ট করে নিতে হবে। ভিটি হয়ে যাবে ভিএস, আরই থাকবে, এল হয়ে যাবে এল এস, সি হয়ে যাবে কি 1/সিএস, আর এই I1T হয়ে যাবে I1S, I2T হয়ে যাবে I2S। এবং তোমাদের দেখতে হবে যে ট্রান্সফার ফাংশন বের করতে বলছে I2S/VS। তার মানে নিচেরটা কি, নিচেরটা হলো ইনপুট ভিএস, যেটা আমরা জানি এই
ইনপুট ভোল্টেজ, আর I2S হলো আউটপুট। I2S কি? I2S হলো স্যার এই যে 2 নাম্বার মেশের যে কারেন্টটা, এই I2T, মানে I2T কে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে কি হবে? I2S, ঠিক আছে, I2 ব্র্যাকেটে S। তো সেক্ষেত্রে এই 2 নাম্বার সার্কিটের কারেন্টটা হলো আমার বেসিক্যালি কি? আউটপুট। ওকে, আচ্ছা এই তোমরা সবাই তোমাদের রোলগুলো একটু দিয়ে দিও মেসেঞ্জার ইয়েতে, জুমের চ্যাট বক্সে একটু তোমাদের রোলগুলো সবাই দিয়ে দিও। আচ্ছা, পরে ভুলে যাবা। আচ্ছা, তো সেক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেটওয়ার্কে কনভার্ট করলাম। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেটওয়ার্কে কনভার্ট করার পরেই যেটা করব যে স্যার প্রত্যেকটা মেশের ইকুয়েশন ফেলাবো। একটা মেশ, এই একটা মেশ। এটা খুবই সিম্পল জিনিস, তোমরা জানো মেশের ইকুয়েশন তোমরা পড়ে আসছো কিভাবে মেশ করতে হয়। যে স্যার একটা মেশের মধ্যে কি স্যার ইনপুট যে ভোল্টেজটা থাকে ইকুয়ালস টু যতগুলো ভোল্টেজ বা সবগুলো ভোল্টেজের যোগফল কি হবে? 0, বা ইনপুট ভোল্টেজ ইকুয়ালস টু যতগুলো ইম্পিডেন্স আছে সবগুলো ভোল্টেজের যোগফল। তো সেক্ষেত্রে খেয়াল করে দেখো, প্রথম মেশের মধ্যে কিন্তু শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স এবং একটা ইন্ডাকটেন্স আছে, এবং এর মধ্যে এই ইন্ডাকটেন্সটা কিন্তু মিউচুয়াল, মানে এই 1 নাম্বার এবং 2 এই দুইটাতেই উপস্থিত। তাহলে প্রথমটার মানে 1 নাম্বারের জন্য I1S এর জন্য এটা হবে পজিটিভ, আর I2S এর জন্য এটা হবে কি? নেগেটিভ। কারণ কি I1 কারেন্টটা যদি এদিকে ফ্লো করতেছে, I2 কারেন্টটা তার বিপরীত দিকে ফ্লো করে। তার মানে একটার বিপরীত থেকে আরেকটা যেহেতু কাজ করতেছে, এজন্য I2 কারেন্টটা কি হবে? নেগেটিভ। এখানে খেয়াল করে দেখো যে স্যার আর I1S এবং LS I1S মাইনাস I2S। কেন মাইনাস I2S হয়েছে? কারণ কি স্যার এই প্রথম লুপের ক্ষেত্রে দ্বিতীয় লুপের কারেন্টটা কিন্তু নেগেটিভ। ঠিক আছে, তো এরপর আমরা I1 এবং I2S কে আলাদা করে ফেললাম, এবং I1S এবং I2S কে কি আলাদা আলাদা সাজায় ফেলবো। ঠিক সিমিলারলি আমরা মেশ 2 ইকুয়েশন বের করব। মেশ 2 ক্ষেত্রে কিন্তু এখন খেয়াল করে দেখো, মেশ 2 ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে স্যার এইবার ইন্ডাক্টরটা হলো I2 এর জন্য পজিটিভ কিন্তু I1 এর জন্য নেগেটিভ। কারণ এবার আমি 2 নাম্বার লুপ কনসিডার করতেছি। 2 নাম্বার লুপ যখন আমি কনসিডার করব, তখন 1 নাম্বার লুপের কারেন্টটা কিন্তু তার জন্য নেগেটিভ হবে। 1 নাম্বার লুপের কারেন্ট কিন্তু তার জন্য কি হবে? নেগেটিভ হবে। এই কারণে I2S এবার পজিটিভ এবং 1 নাম্বার লুপের কারেন্ট হলো I1S, এটা হলো নেগেটিভ। ঠিক আছে, এর জন্য দেখো আর যে ক্যাপাসিটরটা আছে সেই ক্যাপাসিটরের ভোল্টেজও কিন্তু 1/CS ইনটু I2S। আর এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই, এই 2 নাম্বার তোমার ইয়েতে লুপে কোনো ভোল্টেজ সোর্স নেই আমাদের, এর জন্য 0। ঠিক আছে, তারপর আমরা I1S এবং I2S কে টোটালি আলাদা করে ফেললাম। I1S এবং I2S কে যখন আমি আলাদা করে ফেললাম, তারপর ফাইনালি আমি যে দুইটা মেশের ইকুয়েশন পেলাম, আমাদের কিন্তু বের করতে বলছে I2S ডিভাইডেড বাই VS। আমাদের প্রশ্নে কিন্তু কি খেয়াল করে দেখো, আমাদের প্রশ্নে কি ছিল? প্রশ্নে ছিল I2S বাই VS। তাহলে এখন আমাদের দুইটা ইকুয়েশন আছে, যে দুইটা ইকুয়েশনের মধ্যে ভ্যারিয়েবল কয়টা? ভ্যারিয়েবল কিন্তু দুইটা। খেয়াল করে দেখো, এখানে আর এল এস এগুলো সবই কিন্তু তোমার কনস্ট্যান্ট। ভ্যারিয়েবল হলো দুইটা, একটা I1S আর একটা I2S। সিমিলারলি এই ইকুয়েশনও কি I1S I2S। আমরা যেটা করব এখন যে স্যার আমরা I2S এর জন্য বের করব, আমরা নির্ণায়ক পদ্ধতিতে, ডিটারমিন্যান্ট পদ্ধতিতে আমরা ইকুয়েশনটাকে সলভ করব। তো I2S এর জন্য যদি আমরা সলভ করতে চাই, খেয়াল করে দেখো আমাদের দুইটা ম্যাট্রিক্স তৈরি করা লাগে, দুইটা ম্যাট্রিক্স। প্রথমে নিচেরটাকে আমরা বলি ডেল ম্যাট্রিক্স, আর উপরটা হলো মডিফাইড ম্যাট্রিক্স হয়। কিরকম? ইকুয়েশন থেকে বের করা লাগে। খেয়াল করে দেখো যে স্যার এই I1 এবং I2 যতগুলো সহগ আছে, আমি সহগগুলোকে প্রথম, এবং অবশ্যই মাইনাস সহ কিন্তু, কারণ কোন ইকুয়েশনে মাইনাস বলে কিছু নাই, ওটা সহগের মাইনাস, ইকুয়েশনে পজিটিভ থাকে। তো এই সহগগুলা যেভাবে আছে, 4টা সহগ আছে, অবশ্যই আমাকে I1 গুলাকে এক পাশে রাখতে হবে, I2 কে এক পাশে রাখতে হবে। তো এই 4টাকে হুবহু যেখানে আছে আমরা সেইভাবে বসাই দিব। যেমন দেখো R1 R প্লাস LS, R প্লাস LS, মাইনাস LS মাইনাস LS,
মাইনাস এলএস মাইনাস এলএস এবং এলএস প্লাস 1/CS, এলএস প্লাস 1/CS। তার মানে চারটা সহগ যে যেভাবে আছে আমি সেভাবে হুবহু তার মতো কি বসাই দিব। আচ্ছা, বসাই দেওয়ার পরে যেটা হবে যে স্যার এই আমার নিচে এটাকে বলা হয় ডেল ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি আমি বলছিলাম যে এই ম্যাট্রিক্সটা তোমরা ক্যালকুলেশন না করলেও চলে, সময় যদি না থাকে, বাট তোমরা করে দিবা নরমালি। কিন্তু যদি তোমাদের হাতে সময় না থাকে তোমরা এটা না করেও শুধু এটার পরিবর্তে ডেল লিখে দিলেও আমি কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা গেল ডেল ম্যাট্রিক্স। তাহলে আরেকটা ম্যাট্রিক্স আমরা কিভাবে তৈরি করব? কেউ কি বলতে পারবা আমাদের মধ্যে? মনে আছে তোমাদের? আচ্ছা, তোমরা তো নিচ থেকে বলো না, আমি বলি, আমি ধরি। কাকে ধরবো? আশরাফ, আশরাফ ইসলাম। আশরাফ, মনে আছে তোমার কিভাবে উপরে ম্যাট্রিক্সটা আমরা তৈরি করি? মনে আছে তোমার কিভাবে আমরা তৈরি করি? বলতে পারবা? আচ্ছা, মুমিনুর ইসলাম, রোল 3। জি স্যার। তুমি বলতে পারবা উপরের ম্যাট্রিক্সটা আমরা কিভাবে তৈরি করি যদি আমরা i2 এর জন্য বের করতে চাই? বলতে পারবা? স্যার আজকে ক্লাসে তো লেট করে জয়েন করছি আমি। এই তো আজকের পড়া না। তাহলে তারা হবে না, পারবো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের হয়তো মনে নেই, আমি আবার একবার বলে দিচ্ছি। স্যার i2 এর ক্ষেত্রে i2 টা বাদ দিতে হবে। স্যার i2 যখন আমি i2 বের করব তখন i2 এর ক্ষেত্রে আমি i2 এর যে সহগগুলো আছে এই সহগগুলো আমি লিখতে পারবো না। বুঝতে পারছো? এই সহগগুলো আমি লিখতে পারবো না। তো i1 এর যে সহগগুলো আমি এই যে দুইটা সহগ আছে এই দুইটা দেখো হুবহু আমি এখানে বসাই দিব। তাহলে যে i2 এর যে সহগের পরিবর্তে আমি কি লিখবো? স্যার সমীকরণের ডান পাশে যে ভ্যালুগুলো থাকবে, ঠিক আছে, সেটা আমি i2 এর পরিবর্তে লিখতে পারবো। আর ঠিক সিমিলারলি যদি আমি এখানে i1 এর জন্য বের করতাম, যে i1s এর জন্য আমি যদি বের করতাম, তখন আমি এই i1 এর সহগ আমি লিখতে পারতাম না। তখন আমি এটা লিখতে পারতাম না। এটার পরিবর্তে কি লিখতে হবে? এখানে লিখতে হতো vs 0। এই vs 0টা এখানে চলে আসতো, আর এই i2 এর যে সহগ এটা কি এখানে চলে আসতো। বুঝতে পারছি? এইটা চলে আসতো এখানে, vs 0 এখানে চলে আসতো, এবং i2 সহগকে আমি লিখতে পারতাম। তার মানে আমি যেই ভ্যালুটা বের করব, আমি বারবার আবার তোমাদের মনে রাখো একটাই প্রসেস, আমি যেটার ভ্যালু বের করব সেইটার সহগ আমি লিখতে পারবো না। সেটার পরিবর্তে আমি তোমার ডান দিকে যেগুলো আছে সেটা আমরা লিখে দিব। আচ্ছা, তারপর পরবর্তীতে তোমরা জানো যে স্যার এই ম্যাট্রিক্স কে ক্যালকুলেট করা লাগে এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ। ঠিক আছে, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ। পরবর্তীতে তোমরা ইজিলি এটাকে ক্যালকুলেট করে তোমরা আউটপুট বের করে ফেলবা। তো এইভাবে তোমাদের মনে আছে হয়তো এইভাবে আমাদের আমি তোমাদের এই ক্লাসটা খুব ভালোভাবে পড়াইছিলাম। তোমরা আবার আমি বলে দিলাম যে তোমাদের এই ম্যাট্রিক্সে কিন্তু তোমরা ভুল করো বেশিরভাগ ক্ষেত্রে, এই ম্যাট্রিক্সেই তোমাদের ভুল হয়। তো এই ম্যাট্রিক্সটা যাতে ভুল না হয়, স্যার আমি যেটার জন্য বের করব সেইটার সহগটা আমি উপরে ম্যাট্রিক্সে লিখতে পারবো না, এইটা হলো মেইন কথা। আচ্ছা, ঠিক সিমিলারলি মেকানিক্যাল সিস্টেমেও যখন আমি দেখাইছিলাম সেক্ষেত্রে তোমাদের এই তিনটা ফোর্সের ইকুয়েশন অবশ্যই মাথায় রাখতে হবে। স্যার স্প্রিং এর জন্য একরকম F = kx, তারপর তোমাদের এই ফ্রিকশনের জন্য হলো স্যার d dx/dt, এবং ভরের জন্য হলো m
dx স্কয়ার বাই dt স্কয়ার। এটা কেন এরকম আসতেছে এটা আমি ওই ক্লাসের ডিটেইলস বলছি যে সূত্রগুলো কেন এরকম হয়। তোমরা জানো যে স্যার ভরের সূত্র কি, নিউটনের সূত্র F = ma, এবং ত্বরণকে বলা হয় স্যার একক সময়ে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। তারপর আমরা বেগের পরিবর্তে কি লিখবো স্যার, একক সময়ে সরণের হারকে বেগ বলে। তাহলে এই বেগকে আবার কি dx বাই dt লিখতে পারি। এইভাবে আমরা এই ফোর্সের ইকুয়েশন গুলা বের করব। এবং প্রত্যেকটা তোমরা জানো যে স্যার মেকানিক্যাল সিস্টেমের সরণ মানে সরণ এক্স কতটুকু মানে অবস্থার পরিবর্তন হচ্ছে সেটাই হলো আউটপুট। খেয়াল করে দেখো এক্সটা কিন্তু উপরে আছে, মানে হলো এটা আউটপুট, আর ফোর্স, যেই ফোর্সটা দিয়ে আমি এই সরণটা ঘটাচ্ছি সেটা হলো আমার কি ইনপুট। তবে এবং প্রত্যেকটা মেকানিক্যাল ডিভাইসের, প্রত্যেকটা মেকানিক্যাল বস্তুর জন্য কি তোমার একটা করে ইকুয়েশন বের হবে। যেমন দেখো এখানে আমি যে ফোর্সে টানতেছি, ইনপুট ফোর্স এফটি বলে আমি টানতেছি, এটা তিনটা জায়গায় ভাগ হয়ে যাচ্ছে। একটা হলো এই স্প্রিংকে প্রসারিত করার জন্য, একটা হলো আমি এখানে একটা ফ্রিকশন লাগাই রাখছি যেটা ঘর্ষণের কারণে এখানে একটা বল যাচ্ছে, এবং আরেকটা হলো এই বস্তুর যে ভর এইটাকে সরানোর জন্য, কারণ আমরা জানি এটা একটা জড় বস্তু, এই জড় বস্তুকে সরানোর জন্য কিন্তু আমার একটা বলের প্রয়োজন হচ্ছে। এবং এই তিনটা বলের যোগফল হলো কি আমার টোটাল বল। দেখো ঠিক সিমিলারলি তিনটা বলের যোগফল আমি টোটাল বল। তারপর এটাকে আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তো হুবহু আগের মতোই, যে স্যার xt হয়ে যাবে xs, তারপর d বাই dt হয়ে যাবে s xs, d স্কয়ার বাই dt স্কয়ার হয়ে যাবে কি s স্কয়ার xs। ঠিক আছে, তারপর আমি এই পাশ থেকে xs কমন নিলাম, এই এক পাশ থেকে xs কমন নিয়ে গেলাম, কমন নেওয়ার পরে কি xs = k d স্কয়ার, এবং ফাইনালি xs এর নিচে আমি fs নিয়ে আসলাম, xs এর নিচে কি আমি fs নিয়ে আসলে কি হয়ে যাবে, কারণ আমরা জানি কি আউটপুট বা ইনপুট হলো ট্রান্সফার ফাংশন, আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তো মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে তোমাদের যে তিনটা হলো, যে তিনটা যে বলের ইকুয়েশন আছে এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। স্যার স্প্রিং এর ক্ষেত্রে হলো fx, হ্যাঁ এই kx, f = kx, তারপর তোমার ফ্রিকশনের জন্য হলো d dx বাই dt, এবং মাসের জন্য বা ভরের জন্য হলো m d স্কয়ার x বাই dt স্কয়ার। ঠিক আছে, তারপর তোমাদের আমি এই অঙ্কটা আমি দেখাইছিলাম, তোমাদের মনে আছে যে স্যার এখানে দুইটা ইকুয়েশন হবে, একটা হলো m1 বলের জন্য, একটা হলো m2 ভরের জন্য, দুইটা ইকুয়েশন হবে। এবং এর মধ্যে তোমাদের যেই ফোর্স গুলা হলো তোমার মিউচুয়াল সেগুলা কিন্তু মাইনাস হবে, ইলেকট্রিক্যাল সিস্টেমের মতো যেই ফোর্স গুলা মিউচুয়াল সেগুলা মাইনাস হবে। তো তোমরা অবশ্যই আমি যেগুলো দেখালাম এগুলো একটু ভালো করে দেখবা, আর এরপরে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো এখন। তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। বাকিদের সিরাজুল, সুব্রত, গোমেজ, স্মৃতি খাতুন, না স্যার, আপাতত নাই। জাহিদ হাসান জিম, রেজাউল হক মুরাদ। আচ্ছা, তোমরা যারা পরে জয়েন করছো তোমাদের জন্য তোমাদের জ্ঞাতার্থে কথাটাগুলো আমি আবার বলতেছি, যে আমাদের যে মিডের এক্সামটা হবে সেটা দুইটা পার্টে হবে। আমাদের যেই দিন এক্সামে ডেট দেয়া আছে যে টাইমে, আমি তোমাদের দরকার আরেকদিন আগের দিন আমি তোমাদের রিমাইন্ডার দিয়ে দিব। তোমাদের ভাইবা হবে 5 মার্কে, এবং 15 মার্কে তোমাদের লিখিত পরীক্ষা হবে। আমি তোমাদের ভাইবার পরে তোমাদের একটা প্রশ্ন দিব তোমাদের মেসেঞ্জারে, তোমরা সেইটার তোমাদের দুইটা ম্যাথ সলভ করতে হবে, তিনটা ম্যাথ দেয়া থাকবে, দুইটা ম্যাথ সলভ করতে হবে, এবং দুইটা ম্যাথ তোমরা লিখে সেটাকে ছবি তুলে আমাকে আমার ইমেল আইডিতে তোমরা সাবজেক্টে তোমাদের রোল, ব্যাচ এবং কোর্স কোড, ঠিক আছে, এবং পাশে লিখবা মিড টার্ম এক্সাম, এইটা লিখে তোমরা আমাকে মেল করে দিবা। তোমাদের মেল পার করার জন্য যথেষ্ট সময় দেওয়া থাকবে লিখার জন্য, এবং মেল করার জন্য তোমাদের আলাদা সময় দেওয়া থাকবে। সো টোটাল টাইমটাতে তোমরা লিখে আমাকে
মেল করে দিলে তোমাদের মিডের এক্সামের প্রসেসটা শেষ হয়ে যাবে। তোমাদের সিলেবাস হলো চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2, মানে আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2, ঠিক আছে? তো তোমাদের ভাইবার যে কোয়েশ্চেনগুলো আমি করতে পারি মোটামুটি, তো আমি ওইটাকে একটা লিস্ট করে তোমাদের আমি গ্রুপে খুব দ্রুত দিয়ে দিব। তো তোমরা ওইটা কিন্তু দেখে দেখে কিন্তু নোট করে করে পড়বে, ঠিক আছে? কিন্তু ভাইবাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা ভাইবা থেকে বোঝা যায় যে আসলে তুমি স্যার অল্প দিন স্যার, হ্যাঁ বুঝি নাই। দিন স্যার, তাড়াতাড়ি দিলে ভালো হইবে স্যার। হ্যাঁ স্যার তাড়াতাড়ি দিলে, তাড়াতাড়ি দিলে আমরা ওগুলো কভার হ্যাঁ করতে ওগুলো পারবো। নোট করে তোমরা পড়বে। ক্লিয়ার? তো ঠিক আছে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তোমাদের জন্য অল দ্য বেস্ট। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, পরীক্ষা ভালোভাবে প্রিপারেশন নাও। আর রাকিব সবাইকে একটু জানাই দিবা পোস্ট করে, ঠিক আছে, তোমাদের গ্রুপে। হ্যাঁ ওকে। আর তোমাদের সব ভিডিও, সকল ক্লাসের ভিডিও এবং সব লেকচার গুলো তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দেওয়া আছে, এবং আজকের ক্লাসের ভিডিওটা আমি তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে দিব আমি। তো ঠিক আছে, তোমাদের দেখা হচ্ছে আগামী পরীক্ষার যে দিন, মেবি 12 বা 13 তারিখে, আমি জানি না এক্সাক্ট কবে তোমাদের পরীক্ষাটা। বৃহস্পতিবার ক্লাসটা হবে না স্যার? সামনের সপ্তাহ, হ্যাঁ হ্যাঁ, সামনের সপ্তাহে বৃহস্পতিবার ক্লাস আছে আপনার? বৃহস্পতিবার ক্লাস আছে। হ্যাঁ, হ্যাঁ কালকে তো ক্লাস নিলাম না। মিডের আগে তো ক্লাস নিচ্ছেন না, মিডের আগে তো ক্লাস নিচ্ছেন না। না মিড পরীক্ষা তো কালকে থেকে মিড পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, প্রতিদিন তো পরীক্ষা আছে, পরীক্ষার মতো ক্লাস হয় না, ঠিক আছে? মিডের মধ্যে তো কালকে থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে প্রতিটা ব্যাচ থেকে। কালকে তো না, পরশু দিন থেকে আর কি, কালকে তো বন্ধ। পরশু দিন। হ্যাঁ পরশু দিন থেকে। তাহলে পরীক্ষার দিন আপনি প্রথমে ফার্স্ট অফ অল যে সময় টাইম আছে সেটাতে আপনি ভাইবা নেবেন, পরের দিন আপনি ইয়া করবেন অ্যাসাইন গুলো না না পরের দিন না, লিখিত ভাইবার গুলো। পরেই, ওই দিন ভাইবার ওই পরেই দিনই পরীক্ষা হবে। ভাইবার শেষে, অন্য দিন না। মানে আগে তাহলে ভাইবা দিতে হবে স্যার? হ্যাঁ প্রথমে ভাইবা হবে, আচ্ছা, আমি তোমাদের টাইমটা জানাই দিব, মেবি 7টায় দিয়ে আছে, আমি তাহলে আধা ঘন্টা আগে নিলাম, ঠিক আছে? শুক্রবার তো কোনো সমস্যা নাই, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। না স্যার। 7টা জায়গায় 6:30 আমি করে দিলাম, 6:30 থেকে আমি 7:30টার মধ্যে ভাইবা শেষ করব। 7:30 আমি সময় দিয়ে দিলাম, তোমরা 9টার মধ্যে হয়তোবা 1 ঘন্টা হয়তোবা লেখার জন্য, অথবা 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট তোমাদের আপলোড করার জন্য বা ইমেল করার জন্য। কথা বুঝতে পারছো? ওই দিনই, অন্যদিন না কিন্তু। রাকিব একটু ওই কথাগুলো একটু সবাইকে একটু লিখে একটু জানাই দিও। কথা বুঝতে পারছো? ওকে স্যার, আমি বলে দেবো স্যার। ঠিক আছে। আর সবাইকে গুগল ক্লাসরুমের কোডটা দিয়ে দিও, যারা যারা ক্লাস করেন ক্লাসগুলো যাতে সে দেখে আবার প্রিপারেশন নিতে পারে, ঠিক আছে? ওকে।